আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে শতকরা এবং লাভ ক্ষতি টপিকের যে রিটেনের প্রশ্নগুলো গত ক্লাসগুলোতে করে দিতে পারি নাই, সেগুলো আজকে করে দিব। সাউন্ড প্রবলেম, কী ধরনের সাউন্ড প্রবলেম? আচ্ছা, একটু ফ্যানের সাউন্ডটা হচ্ছে, তো আমি দূরে দিতেছি। হ্যাঁ, এখন কি সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন। আজকের ক্লাস হওয়ার পরে আগামী 2টা ক্লাস বন্ধ থাকবে পূজার উপলক্ষে। এরপরে সুদ কষার ক্লাস শুরু হবে। আপনারা যারা গ্রুপে পোস্ট দেখেন নাই তাদেরকে জানিয়ে দিলাম। তো আমরা আজকে শতকরার লিখিত অংশটা আগে করব, এরপরে আমরা লাভ ক্ষতি অংশের লিখিত প্রশ্নগুলো সমাধান করব। আপনাদের স্পেসিফিক কোনো প্রবলেম থাকলে সেটা বলতে পারেন। আজকে শতকরার প্রথম অঙ্কটা দেখেন আপনারা স্ক্রিনে। বলছে একটা ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 55% ভোট পেয়ে একজন প্রার্থী বিজয়ী হয়েছেন। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষায় 11,000 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিলেন? ঠিক আছে মামা, কম্পিউটারটা বন্ধ করে দেন, বিদ্যুৎ চলে গেলে সমস্যা হবে। কম্পিউটার বন্ধ করে দেন। এখন ক্লিয়ার? ওকে। তাহলে এই প্রশ্নটা 41তম বিসিএস এর রিটেন পরীক্ষা আসছিল। এখানে আমরা এইরকম প্রশ্ন কিন্তু এমসিকিউ এর জন্য শর্টকাটে করছিলাম। জাস্ট এখানে রিটেনের জন্য কীভাবে করতে হবে এটা একটু দেখি আমরা। যে 55% একজন ভোট পেয়েছে, তাহলে যে হেরে গেছে সে অবশ্যই 45% ভোট পেয়েছে, আর ভোটের ডিফারেন্স দেওয়া আছে 11,000। তাহলে ধরি মোট ভোট সমান সমান 100। তাহলে জয়ী প্রার্থী পেয়েছে 55 আর পরাজিত প্রার্থী এ পেয়েছে 100 - 55 সমান সমান 45। তাহলে পার্থক্য কত? এই পার্থক্যটা হচ্ছে উইনের মার্জিন আর কি। 55 থেকে 45 বাদ দিলে 10। এখন আমরা রিটেনের জন্য লিখতেছি পার্থক্য 10 হলে মোট ভোট সমান সমান 100, আর পার্থক্য 1 হলে মোট ভোট সমান সমান এত, আর পার্থক্য 11,000 হলে মোট ভোট সমান সমান 11,000। এটা হচ্ছে লিখিত বিষয়টা। আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি শর্টকাটে দেওয়ার, কারণ প্রথমের দিকে আমরা সাউন্ড নাই বলতেছি। সাউন্ড ঠিক আছে তো? তো এখানে এই পার্থক্য 11,000 হলে 11, তাহলে এখানে শূন্য দিয়ে কাটা দিলে 11-র সাথে গুণ করে দিলে 11,000-এর পর একটা এক্সট্রা শূন্য যোগ হলে 1,10,000। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 1,10,000। এইভাবে হচ্ছে রিটেনে। আর শর্টকাটে হচ্ছে কি, শর্টকাটে পার্সেন্টেজের পার্থক্য 10%-এর ভ্যালু যদি 11,000 হয়, তাহলে 100%-এর ভ্যালু হবে 1,10,000। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট। ওকে, নেক্সট আসতেছি 2 নম্বর প্রশ্নটা দেখেন। এটা 40তম বিসিএস এর লিখিত পরীক্ষা আসছে। বলছে 2 জন শ্রমিকের মাসিক বেতনের যোগফল 20,000। একজন শ্রমিকের বেতন 10% হ্রাস পেলে যত টাকা হয়, অপর শ্রমিকের বেতন 10% বৃদ্ধি পেলে সমপরিমাণ টাকা হয়। শ্রমিক দুজনের বেতন মাসিক কত টাকা তা নির্ণয় করুন। এই প্রশ্নটা আমরা হুবহু সমাধান করছিলাম। আপনাদের কারো কি মনে আছে কোন নিয়মে কোথায় সমাধান করছিলাম বলেন তো? এই প্রশ্নটা আমরা সমাধান করছিলাম শতকরার 2য় ক্লাসে মনে হয়, সেটা হচ্ছে 2য় অথবা 3য় ক্লাসে, যেখানে পার্সেন্টেজ ইকুয়াল টু পার্সেন্টেজ হলে অনুপাত আকারে চিন্তা করা, মানে বিপরীত অনুপাত হয়। ওইখানে কিন্তু এই অঙ্কটা করানো হয়েছিল। তো যাই হোক, এখানে আমরা রিটেন সমাধান দেখব। 20,000 আর 10% হ্রাস 10% বৃদ্ধি পেলে সমান হয়। তাহলে দুইজনেরটা যেহেতু বাড়ি করতে হবে, তাহলে ধরি প্রথম জনের বেতন হচ্ছে X টাকা, তাহলে অতএব দ্বিতীয় জনের বেতন হবে এই টোটাল যেহেতু 20,000 থেকে X বাদ দিব, 20,000 - X। প্রশ্ন মতে
একজনেরটা 10% বৃদ্ধি পেলে, তাই না? তাহলে এক্স এর 110% ইকুয়াল টু আর একজনেরটা 10% হ্রাস পেলেও, প্রথম জনেরটা 10% হ্রাস, তাহলে এক্স এর 90% ইকুয়াল টু 20,000 মাইনাস এক্স এর 110%। বাকিটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বাকিটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এখানে সমীকরণটা আশা করি সবাই ধরতে পারছেন যে 10% কমার পরে যেটা হলো আর এই পাশে 10% বাড়ার পরে যেটা হলো, দুইটা পরস্পর ইকুয়াল, ঠিক আছে? ওকে, তাহলে 2 নম্বর প্রশ্নটা সমাধান বাকিটা করে নেবেন। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে, এই রিটেন প্রশ্নগুলো বিস্তারিত সমাধান আর করার সুযোগ নাই, কারণ যতটুকু করে দিলাম এতটুকু থেকে বাকি সমীকরণটা আপনারা সমাধান করে নেবেন। একটা অ্যান্সার হচ্ছে 11,000, একজনের বেতন আর একজনের বেতন হচ্ছে 9,000 টাকা। ওকে, নেক্সটে আসি 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নটা দেখেন, বলতেছে যে যন্ত্রাংশে 40%, দালানে 25%, কাঁচামালে 15% এবং আসবাবপত্রে 5% টাকা খরচ করার পর হাসানের হাতে 1305 টাকা থাকে, তার কাছে কত টাকা ছিল? এই অঙ্কটা আশা করি সবাই পারবেন, কারণ এমসিকিউতে এর থেকে আরও স্ট্যান্ডার্ড প্রশ্ন সমাধান করে দেওয়া হয়েছিল। এখানে সবগুলো পার্সেন্টেজ যোগ করার পরে যে অবশিষ্ট পার্সেন্টেজটা থাকবে ওইটার ভ্যালু হচ্ছে 1305। হ্যাঁ, এখন অনেকে মনে করতে পারেন যে রিটেন আকারে লিখলে কী হবে? পার্সেন্টেজটা যোগ করে রিটেন আকারে পার্সেন্টেজ ইকুয়াল টু ওইভাবে মান না লিখে জাস্ট ওই আগের অঙ্কটা যেভাবে রিটেন আকারে করলাম ওইভাবে করতে হবে। যেমন এখানে 40, 25, 15, 5, তাই না? 40, 25, 15, 5, 20 আর 40, 60, 85, তাহলে 85% হলে অবশিষ্ট হচ্ছে 15। তার মানে এখানে লেখার স্টাইলটা কী হবে? যে অবশিষ্ট 15 হলে মোট হচ্ছে 100, আর অবশিষ্ট 1305 হলে মোট সমান না। এইটা হচ্ছে স্টাইল, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সটে আসি 4 নম্বর প্রশ্নটা দেখেন। 4 নম্বর প্রশ্নটা বলতেছে যে একটা স্টিল মিলে মাসে 180 টন রড উৎপাদন করে, প্রতি টন রডের কাঁচামাল বাবদ খরিদ মূল্য 12,000 টাকা, ওই মিলের আনুষঙ্গিক খরচ 90,000 টাকা, প্রতি টন রড উৎপাদিত রড কত দামে বিক্রয় করলে শতকরা 10 টাকা লাভ হবে? 34তম বিসিএস এর লিখিত পরীক্ষা আসছে, এটা আরও অনেকগুলো নর্মাল পরীক্ষায়ও রিটেন আসছে বিসিএস বাদে। তো এখানে 180 টনটা কি? $180 টনটা হচ্ছে টোটাল রড উৎপাদন। এখানে হচ্ছে কাঁচামাল বাবদ খরচ 12,000 টাকা, এটা হচ্ছে মোট খরচ 12,000 টাকা, ওই মিলের আনুষঙ্গিক খরচ 90,000 টাকা। তাহলে প্রতি টন রড কত দামে বিক্রয় করলে শতকরা 10 টাকা লাভ থাকবে? তাহলে এখানে দেখেন যে কাঁচামালটা যখন খরচ হচ্ছে তখন কিন্তু টন প্রতি খরচ নাই, সরি টন প্রতি খরচ, কিন্তু যখন আনুষঙ্গিক খরচটা তখন কিন্তু এটা টন প্রতি খরচ না, আবার 10 টাকা লাভ করতে হবে। তাহলে আমরা এখানে ধরবো যে প্রতি টনের মোট খরচ সমান সমান এই যে 12,000 টাকার কথা বলছে, এটা হচ্ছে 1 টনের কাঁচামাল বাবদ খরচ প্লাস যে 90,000 টাকা বলছে, এই 90,000 টাকা খরচ করে 180 টন উৎপাদন হয়, তাহলে 90,000 ডিভাইডেড 180, এটা দিয়ে ভাগ করলে 1 টনের এক্সট্রা খরচ কত সেটা বাইর হবে। এটা আমরা চাইলে আলাদাভাবে বাইর করে আনতে পারি, এখানে একবারে করা যায়। তাহলে 0 0 কাটা 5 18 90 500, তার মানে 12,500 টাকা হচ্ছে প্রতি টনের সর্বমোট খরচ। এইখানে 10% লাভ করতে হবে, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য এই 12,500 প্লাস 12,500 এর 10%, অথবা ডাইরেক্ট 12,500 এর 110%, তাহলে 12,500 প্লাস 1250, তাহলে 12,000 আর 1,000 13,750। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে? ওকে, সাউন্ড লো হয়ে গেছে মামা, সর্বোচ্চ তো আছে, তাহলে ব্যাটারি দেখেন তো আপনার চেক করেন, আমার তো মোবাইলে একটু সাউন্ড কমে, সাউন্ড তো হচ্ছে যথেষ্ট। সবাই বলেন তো একটু সাউন্ড ঠিক আছে কিনা? ওকে, আসি তাহলে নেক্সট আসি 5 নম্বর প্রশ্ন।
তাহলে এখানে হচ্ছে 13,750 টাকা অ্যান্সার। এখানে যে জিনিসটা ভুল করা যাবে না, মানে ভুল না, মানে সেটা অঙ্কটা অনেক বড় হয়ে যাবে সমাধানটা, যদি আপনি এই 180 টনের টোটাল খরচ বাইর করতে চান, তাহলে এখানে টাকার অ্যামাউন্টটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু আপনার এত বেশি বাইর করা তো দরকার নাই, কারণ শেষে আবার 1 টনের খরচে চাইছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে আসি 5 নম্বর প্রশ্ন। দেখেন 5 নম্বর প্রশ্ন বলছে যে কোনো শহরের লোক সংখ্যা 10 লক্ষ, যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং স্ত্রী লোকের সংখ্যা 6% কমে যায়, তবে শহরের লোক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ওই শহরে পুরুষ ও স্ত্রী লোকের সংখ্যা কত? ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 10% বৃদ্ধি পাচ্ছে আর 6% কমে যাচ্ছে, কিন্তু মোটের উপর 10 লক্ষই থাকতেছে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা ওই যে আমরা আগে যে 10% কমলে বেতন 10% বাড়লে সমান হবে, হুবহু ওইভাবে করব। কিভাবে দেখেন, এই অঙ্কটাতে একটা ইন্টারেস্টিং লজিক আছে। এই লজিকটার মাধ্যমে ধরো যে সমীকরণ বা প্রশ্ন মতো লাইনটা কিন্তু একাধিকভাবে সাজানো যায়। তো সব থেকে সহজ যেটা সেটা চেষ্টা করতে হবে। তাহলে ধরেন যে টোটাল হচ্ছে 10 লক্ষ, ঠিক আছে? এই 10 লক্ষর মধ্যে কিছু পুরুষ আছে আর কিছু স্ত্রী আছে। তাহলে এখানে বলছে কি যে 10% পুরুষ বৃদ্ধি পেলে আর 6% কমে গেলে, মানে পুরুষ যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে 10 লক্ষ মাইনাস এক্স। এটার 110% মানে বৃদ্ধি পেলে 110% হলে, আর এটার 94% হলে, তাহলে কি হবে? এই দুটো যোগ করলে আবার শুরুর যে 10 লক্ষ ছিল এই 10 লক্ষই হবে। কিন্তু এইভাবে যে সমস্যা সেটা হচ্ছে এই বড় বড় সংখ্যার হিসাব করতে অনেক সময় নষ্ট হবে। তাহলে আমরা কিভাবে শর্টকাটে করতে পারবো সেটা একটু দেখি। সেটা হচ্ছে যে এই এক্স আর 10 লক্ষ মাইনাস এক্স আছে না, তাহলে আমরা এখান থেকে প্রশ্ন মতো লাইনটা এইভাবে সাজাবো। সেটা হচ্ছে যে এক্স এর 10%, তার মানে কি যতজন বৃদ্ধি পেল, মনে করেন 5,000 লোক বৃদ্ধি পেল, মনে করেন সাপোজ। এখন আসি এই পাশে 10 লক্ষ মাইনাস এক্স এর এইখানে যদি আমরা 94% লিখি, ঠিক আছে? আচ্ছা, 6% লিখি, তাহলে কি হচ্ছে যে এখানে যতজন কমলো, মনে করেন ধরেন আছে যে 5,000 পুরুষ বেড়ে গেছে, তাহলে এইখানে কিন্তু 5,000 মহিলাই কমতে হবে, না হলে যোগফল যে টোটাল 10 লক্ষ ছিল ওইটা হবে না। এইখানে যদি 5,000 বৃদ্ধি পায় আর এখানে 5,000 কমে, তাহলে মোটে কিন্তু আবার 10 লক্ষই থাকবে। তার মানে এই মোটটা যদি অপরিবর্তিত রাখতে চাই, তাহলে যতজন পুরুষ বাড়বে ঠিক ততজন মহিলাই কমতে হবে। তাহলে আমরা বলতে পারি না যে বৃদ্ধিপ্রাপ্ত পুরুষ ইকুয়াল টু হ্রাসপ্রাপ্ত মহিলা। এইখান থেকে ক্যালকুলেশন করে নেবেন, এক্স এর মান বাইর করবেন, তাহলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? বাকিটা আপনারা করে নেবেন। ওকে, না লাইভ কেটে জানি, আশা করি সব ক্লিয়ার আছে। ছয় নম্বরটা দেখেন। 6 নম্বরটা বলতেছে কি যে 5 নম্বরের প্রশ্নটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট ধরাই দিছি, আপনারা এটা নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, প্রয়োজনে 2-3 বার শুনবেন, কারণ এখানে একটা প্রশ্ন মতো লাইন ডেভেলপ করে দিয়েছিলাম। এইখানে হচ্ছে যে বৃদ্ধি পাওয়ার পরে টোটাল পুরুষ আর হ্রাস পাওয়ার পরে টোটাল মহিলা, এই টোটাল পুরুষ আর টোটাল মহিলা মিলে আবার যোগফলে আগের 10 লক্ষ, এটাই বলতেছে অপরিবর্তিত। ওইটা হচ্ছে বড় আকারে, আর এইটা বিকল্প সমাধানটা সহজ কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে 6 নম্বরটা দেখি। 6 নম্বরটা বলতেছে যে একটা পরীক্ষায় 1200 বালক পরীক্ষার্থী ছিল, যদি 50% বালক ও 40% বালিকা পরীক্ষায় পাশ করে, বালিকা পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয় করুন যেখানে মোট 46% পরীক্ষার্থী পাশ করেছে। তাহলে কার সংখ্যা নির্ণয় করতে হবে? বালিকা পরীক্ষার্থীর সংখ্যা। এখানে আমরা যেটা করতে পারি, দেখেন 1200 জন কিন্তু বালক, 1200 জন কিন্তু টোটাল না, মানে এখানে বালিকা নাই, সবাই বালক। এখন 50% বালক, তার মানে এই 1200 জনের 50% মানে 600 জন, এবং 40% বালিকা। কোন বালিকার 40%? বালিকার সংখ্যাই দেওয়া নাই,
তাহলে বালিকার সংখ্যাটাকে এক্স ধরতে হবে। তাহলে আমরা এই পয়েন্টটা আমরা শুরু করি আগে, যে টোটাল 1200 জন আর বালকের মধ্যে 50%, 1200 জনের মধ্যে 50%, কিন্তু বালিকা দেওয়া নাই। তাহলে আমরা ধরি বালিকা সমান সমান এক্স জন। তাহলে সরাসরি প্রশ্ন মতে লেখা যাবে 1200 জন এর 50% প্লাস এক্স জনের 1200 জনের 50% আর এক্স জনের হচ্ছে 40%। তাহলে এটা হচ্ছে বালক আর এটা হচ্ছে বালিকা। এরা কি? এরা হচ্ছে পাস করেছে। তাহলে পাস করা বালক আর পাস করা বালিকা, ঠিক আছে? আচ্ছা, তারপর নেক্সট কি বলতেছে, যে যেখানে মোট 46% পরীক্ষার্থী পাস করছে, তাহলে এই পার্সেন্টেজটা বালকের, এই পার্সেন্টেজটা বালিকার, এই দুটো যোগ করলে মোট পাস বাইর হবে। এই মোট পাসটা হচ্ছে মোট এর 46%। এখন মোট কত? যেহেতু ওই ক্লাসে বালক বালিকা সবগুলো মিলে মোট, তাহলে এই 1200 জন হচ্ছে বালক প্লাস এই এক্স জন হচ্ছে বালিকা। বালক আর বালিকা মিলে টোটাল ক্লাসের স্টুডেন্ট, এই টোটালের 46%। আশা করি এটা ধরতে পারছেন। এখান থেকে বাকিটা ক্যালকুলেশন করে নেবেন। এক্স এর মান বাইর হবে 800। 800 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এই প্রশ্নগুলো রুল অফ অ্যালিগেশনে করা যাবে, এটা আমরা পাটিগণিতের শেষের দিকে করব এই টপিকটা। সেটা হচ্ছে যে বালক যেহেতু অ্যান্সার কিন্তু হয়ে গেছে 800, বালক যেহেতু 50% আর বালিকা হচ্ছে 40% আর অ্যাভারেজ হচ্ছে 46%। তাহলে এটা এইভাবে লিখে উপরে দুটো সিঙ্গেল সিঙ্গেল লিখতে হয়, মাঝখানে অ্যাভারেজ লিখতে হয়। তারপরে যদি আড়াআড়ি বিয়োগ করি, এই পাশে বিয়োগ করলে হচ্ছে 4, এই পাশে বিয়োগ করলে হচ্ছে 6। 6:4 মানে হচ্ছে 3:2। তার মানে এই 3 ভাগের মান যদি 1200 জন হয়, এই 2 ভাগের মান হবে 800 জন। এটা কয়েক সেকেন্ডে এমসিকিউ এর জন্য অ্যান্সার। এরকম অনেক অঙ্ক আমরা সমাধান করব রুল অফ অ্যালিগেশনের ক্লাস, ঠিক আছে? এটা পরে দেখা যাবে। ওকে মামা, এখানে একটা অঙ্ক দেন তো, বারবার এটা বলতেছে, সেটা হচ্ছে যে শতকরার প্র্যাকটিস পার্ট 11 নম্বর অঙ্ক। আচ্ছা, এটা দিতে হবে না, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, আরিয়ান খান শতকরা প্র্যাকটিস পার্ট 11 নম্বর ম্যাথের কথা বলছেন। এটা আপনি গ্রুপে পোস্ট দিন, আমি পার্সোনালি সমাধান করে দিব। লিখিত ক্লাস নিতেছি তো ওইখানে আর যাচ্ছি না। এখন যে 7 নম্বর এখানে একটা প্রশ্ন আছে, তাহলে 6 নম্বরের অ্যান্সার হচ্ছে 800। 7 নম্বর প্রশ্নটা আপনারা দেখেন, বলছে যে একটা স্কুলে পরীক্ষার্থী 70% পরীক্ষার্থী গণিতে এবং 80% পরীক্ষার্থী বাংলায় পাস করে, কিন্তু 10% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। যদি 360 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে, তাহলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছিল? এটা আসলে মূলত ভেন ডায়াগ্রামের প্রশ্ন, ভেন ডায়াগ্রামের পার্সেন্টেজ রিলেটেড প্রশ্ন। এইটা আমরা ভেন ডায়াগ্রামের ক্লাসে বিস্তারিত করাই দিব। এখানে যেহেতু আমরা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করি নাই, ঠিক আছে, এই জন্য এটা আর করাইতে চাচ্ছি না। ওকে, আমরা আসি লাভ ক্ষতি অধ্যায়। লাভ ক্ষতি অধ্যায়ের রিটার্নের প্রথম প্রশ্নটা দেখেন। লাভ ক্ষতিতে বেশ কিছু প্রশ্ন আছে এবং এগুলো পরীক্ষায় আসে। লাভ ক্ষতির প্রথম প্রশ্নটাতে দেখেন, এটা এমসিকিউর মতো প্রশ্ন। বলছে যে একটা বই 65 টাকা বিক্রি করলে 30% লাভ হয়, 10% লাভে বিক্রি করতে চাইলে নতুন বিক্রয় মূল্য কত হবে? এখানে কিন্তু আবার এমসিকিউর মতো দিয়ে দেন না যে 130% = 65, অতএব 110% = 55। এত শর্টকাটে অ্যান্সার দেওয়ার প্রয়োজন নাই বা দেওয়াটা ঠিক না, কারণ একটু লিখে দিবেন। সেটা কি, যে 130% একটি বই 65 টাকা বিক্রি করলে 30% লাভ হয়, 10% লাভে বিক্রি করলে, ঠিক আছে না? ক্রয় মূল্য 100 হলে 30% লাভে প্রথম বিক্রয় মূল্য সমান 130। আবার 10% লাভে দ্বিতীয় বিক্রয় মূল্য সমান 110। ডাইরেক্ট লিখবেন, প্রথম ক্রয় মূল্য বাড়ি করার দরকার নেই, প্রথম বিক্রয় মূল্য 130 হলে দ্বিতীয় বিক্রয় মূল্য 110, আর প্রথম বিক্রয় মূল্য 65 হলে দ্বিতীয় বিক্রয় মূল্য এত। তাহলে হচ্ছে যে এই যে 2 আর 55, তাহলে 55 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে?
তো এইভাবে লিখলে অল্প লাইনেও লেখা যাবে এবং বিষয়টা এক্সপ্লেনও করা যাবে সুন্দরভাবে। ঠিক আছে, 418 নম্বর পৃষ্ঠা এটা। এখানকার 2 নম্বর প্রশ্নটা শতকরার সাথে রিপিট হয়ে গেছে, এই জন্য আমরা পরের পাঠে যাব। 3 নম্বর অঙ্ক দেয়। 3 নম্বর অঙ্ক বলছে যে একটা দ্রব্য X% খোঁজতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা এসআই এর রিটেন পরীক্ষায় আসছিল এবং এটা বিগত সালের বোর্ড বইয়ের প্রশ্ন। এরকম প্রশ্ন আমরা এক্স ছাড়াই টাকার পরিমাণ ধরে অনেক অঙ্ক করছিলাম। তো এখানে যেটা লিখিত আকারে আছে, তাহলে লিখিত আকারে দেখি। সেটা হচ্ছে যে X% ক্ষতিতে আর একবার হচ্ছে 3x% লাভে। তাহলে ক্রয় মূল্য 100 হলে এই যে প্রথম বিক্রয় মূল্য হচ্ছে X% ক্ষতিতে না, তাহলে X% ক্ষতি মানে হচ্ছে 100 - x, আর দ্বিতীয় বিক্রয় মূল্য 3x% লাভ মানে কি 100 টাকার জিনিসটাতে 3x টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 + 3x। এখন তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়, 18x টাকা বেশি পাওয়া যায় মানে দুই বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 18x টাকা বেশি। তাহলে পার্থক্য কার? এই যে যেটা দেওয়া আছে এইটার পার্থক্য আমরা বাইর করব। কীরকম? এটা যেহেতু লাভে বিক্রয় মূল্য, এটা তো বেশি, তাই না? তাহলে 100 + 3x মাইনাস 100 প্লাস x, তাহলে এখানে 3x 4x 100 100 কাটা, তার মানে 4x। পার্থক্য 4x হলে ক্রয় মূল্য সমান সমান 100। এই যে এখানে আমরা পার্থক্য বাইর করলাম কেন? কারণ প্রশ্নের মধ্যে পার্থক্য দেওয়া আছে, তাহলে পার্থক্য দেওয়া থাকার কারণে আমরা পার্থক্য বাইর করলাম। তাহলে পার্থক্য x হলে ক্রয় মূল্য সমান সমান, মানে পার্থক্য 1 হলে ক্রয় মূল্য সমান সমান এত, আর পার্থক্য 18x হলে সমান সমান এত। তাহলে 4 দিয়ে x x কাটা 25, 25 আর 18 গুণ করলে 25 × 10 = 250, আর 8 25 হচ্ছে 200, 250 200 450। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 450 টাকা। আশা করি সবাই ধরতে পারছেন, পার্থক্যটা ধরাটা এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এখন আসি আমরা 4 নম্বর এবং 5 নম্বর বিসিএস রিটেনের 2টা প্রশ্ন, দুইটাই একই স্টাইলের প্রশ্ন। আমরা একটা সমাধান করব আর একটা আপনারা নিজে থেকে করবেন, ঠিক আছে? সেটা হচ্ছে দেখেন, প্রশ্নটা দেখেন স্ক্রিনে আপনারা। আগের প্রশ্নটা কি ক্লিয়ারলি বোঝা গেছে কিনা একটু রেসপন্স করবেন যারা ক্লাসটা দেখতেছেন। খুব ইন্টারেস্টিং কিছু প্রশ্ন এখন সমাধান করব। 4 নম্বর প্রশ্ন বলতেছে যে একটা দ্রব্য বিক্রয় করে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা প্রত্যেকে 20% লাভ করে। তারপরে এখানে 3 জনের হাত বদল হয়েছে, 3টা হাত বদল হয়ে 20%, সবাই 20% করে লাভ করছে। তাহলে এখানে 20%-এর কথা বললো, তাহলে কখনো এরকমও হইতে পারে না যে দুইজন 20%, একজন 10%, অথবা এরকমও হইতে পারে যে দুইজন লাভ করছে, একজন ক্ষতি করছে, এবং এইরকম অঙ্ক কিন্তু আমরা করছি অলরেডি। তো যাই হোক, এখন আসি এই 3 জনে 20% লাভ করলো, যদি শুরুর মূল্যটা দেওয়া থাকে, মনে করেন 100 বা 500 বা 1000, তাহলে আমরা কীভাবে লিখবো? 1000 এর 120%, এর 120%, এর 120%, যদি শুরুর মূল্যটা দেওয়া থাকে। কিন্তু এখানে কি বলা আছে? যদি একটি দ্রব্যের খুচরা বিক্রয় মূল্য কখন কাকে বলে? সর্বশেষ যেটা বিক্রয় মূল্য হয়, তার মানে এখানে শেষের দিকের মূল্যটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন আসি যে 21 টাকা 60 পয়সা হয়, তাহলে দ্রব্যটির উৎপাদন খরচ কত? তাহলে উৎপাদন খরচ চাইছে। এই অঙ্কটা 2 ভাবে করা যাবে, একটা হচ্ছে x ধরে আর একটা হচ্ছে প্রতিবারে 100 ধরে। এটার নাম্বার কত, প্রশ্নে কত নম্বরের প্রশ্ন আসতেছে, 5 নম্বরের নাকি 2.5 নম্বরের, 10 নম্বরের নাকি 2 নম্বরের, এইটার উপর নির্ভর করে এটা সমাধানটা বড় লেখ করবেন নাকি ছোট লেখে করবেন সেটা আসবে। তাহলে ধরি উত্তর কি চাইছে যে উৎপাদন খরচ কত, তাহলে উৎপাদন খরচ সমান সমান x টাকা। তাহলে প্রশ্ন মতে x এর 120%, এর 120%, এর 120% সমান সমান
21.6। তাহলে x সমান সমান 21.6 গুণন উপরে 100 নিচে 120 গুণন উপরে 100 নিচে 120 গুণন উপরে 100 নিচে 120। এটা কাটাকাটি করে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে 12 টাকা 50 পয়সা। এটা কিন্তু অ্যান্সার। এখন এটা এইভাবে না লিখে আরেকটা কিভাবে লেখা যায়, এই যে প্রত্যেকটা ধাপ আছে না, এই প্রত্যেকটা ধাপ 120% আমরা যেটা বলতেছি সেটা কি, সেটা হচ্ছে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হচ্ছে 120। এইটাকে একটু ঘুরায় লিখতে হবে যে বিক্রয় মূল্য 120 হলে ক্রয় মূল্য সমান সমান 100, বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য সমান সমান এত, বিক্রয় মূল্য 21.6 হলে ক্রয় মূল্য সমান সমান এই যে 21.6। তার মানে বিপরীত পাশে আসতে হবে, ঠিক আছে। 6 318 6 6 36, 3 5 15 5 6 30, তার মানে 18 টাকা, ঠিক আছে। 530 3 318 3 15 3 18, হ্যাঁ। তাহলে এই যে 18 টাকা হলো, এটা হচ্ছে কি বিপরীত পাশ থাকে, মানে সেটা দেখেন এই যে এখানে একটা হচ্ছে প্রডিউসার, তারপরে হচ্ছে কি হোলসেলার, তারপর হচ্ছে কি খুচরা বিক্রেতা রিটেইলার, তারপর হচ্ছে সে বিক্রি করে দিছে আর কি। আচ্ছা, তাহলে এই প্রডিউসার একটা দামে উৎপাদন করলো, সেটা আমরা নাম দিয়েছিলাম এক্স, এখান থেকে 20% লাভ, এখান থেকে 20% লাভ, তারপরে এইখান থেকে বিক্রয় মূল্য হচ্ছে 21 টাকা 6 পয়সা 60 পয়সা। তাহলে আমরা দেখলাম যে এ কিনছে কত টাকায়, এ কিনছে 18 টাকায়। এই যে বিপরীত দিক থেকে আসতেছে, আমরা বিপরীত দিক থেকে যখন আসবো, আস্তে আস্তে এখানে আমরা পেয়ে যাব এক্স এর ভ্যালু কত সেটা পেয়ে যাব। তখন কি করতে হবে, এই যে লেখাটা এটা 3 বার বিপরীত পাশে লিখতে হবে। মানে কি, যে এখানে আমরা 18 টাকা আনলাম না, তারপর আবার যেহেতু 20% কথা বলছে, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে আর বিক্রয় মূল্য 18 টাকা হলে ক্রয় মূল্য সমান সমান এখানে তখন 18। এই যে ক্যালকুলেশন করব, ঠিক আছে। তো এইভাবে 3 বার করলে হয়ে যাবে, এবং বইয়ে বিস্তারিত সমাধান দেওয়া আছে। এত বড় সমাধান পুরোটাই ক্লাস করানোর দরকার নাই, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। তারপরে যে প্রশ্নটা 5 নাম্বার, দেখেন 5 নাম্বারটা কিন্তু 4 নাম্বারের সাথে হুবহু মিল আছে। 5 নম্বর প্রশ্ন, যে একটি দ্রব্যের খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 30,030 টাকা, দ্রব্যটি উৎপাদনকারী 4% এবং পাইকারি বিক্রেতা 5% ও খুচরা বিক্রেতা 10% লাভে বিক্রি করে, ঠিক আছে। তাহলে এই যে 3 বার 3 ধাপে লাভ করলো, এবং পার্সেন্টেজগুলো একটু ভিন্ন ভিন্ন আছে, সমস্যা নাই। তারপর এখানে ক নম্বরে বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করুন, উৎপাদন খরচ অপেক্ষা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য শতকরা কত বেশি তা নির্ণয় করুন। মানে আগের অঙ্কটার সাথে হুবহু মিল আছে, আশা করি এটা পারবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে, নেক্সটে আসি 6 নম্বর প্রশ্ন। দেখেন 6 নম্বর প্রশ্ন বলছে যে এক ব্যক্তি 25,000 টাকা মূলধন দিয়ে মশলার পাইকারি ব্যবসা শুরু করলো। সে প্রথমে ওই টাকায় হলুদ কিনলো এবং 15% লাভে বিক্রয় করলো। বিক্রয়লব্ধ অর্থ দ্বারা সে মরিচ কিনলো, কিন্তু হঠাৎ মরিচের চাহিদা পড়ে যাওয়ায় 12% ক্ষতিতে বিক্রয় করতে বাধ্য হলো। মানে তাহলে প্রথমবারে 15% লাভ হলো, পরের বার 12% ক্ষতি হলো। ওই ব্যক্তির মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো? শতকরা লাভ বা ক্ষতি বাড়ি করতে বলছে। আমরা কি করব, প্রথমে তার মোট লাভ বা ক্ষতি বাড়ি করব। মোট লাভ বা ক্ষতি বাড়ি করব, বিস্তারিত লেখা যায়, ঠিক আছে, রিটেনের জন্য। এখন এই যেভাবে এখন দেখা দিব, এটা যে রিটেনে লেখা যাবে না বিষয়টা এরকম না, এটাও রিটেনে লেখা যাবে। দেখেন প্রথম কি হচ্ছে, যে হলো 15% লাভে বিক্রয় করলো, তাই না? তাহলে 6 নম্বর হচ্ছে 15% লাভে বিক্রয় মূল্য, 15% লাভে প্রথম বিক্রয় মূল্য সমান সমান 25,000 গুণন 115%। এই শূন্য, এই দুটা শূন্য কাটা, 15 আর শূন্য গুণ করলে 15 শূন্য শূন্য, 5 15 75, 5 হাতে করে 7, 15 গুণ 30 আর 7 37। ও এটা তো 115, সরি 115 আর 250 গুণ, ঠিক আছে। তাহলে এখানে আসি, 250-এর একটা শূন্য বসাই দিলাম, 25 দিয়ে কাটবো, 5 25 125-এর 5 হাতে করে 12, 25 ওকে 25 আর 12 37-এর 7 হাতে করে 3, 25 ওকে 25 আর 3 28। তার মানে 25,000 টাকার জিনিসটাতে 28,750 টাকা বিক্রি করা হয়েছে প্রথমবারে, এতে তার 15% লাভ হয়েছে। এরপরে সে মরিচ কিনছে এই টাকা দিয়ে, এই মরিচে আবার 12% ক্ষতি হয়েছে। তাহলে 12% এখন একটু সাজা লিখবেন, বইয়ের হেল্প নেবেন। 12% ক্ষতিতে মরিচের বিক্রয় মূল্য,
এই 28,750 মাইনাস 28,750 এর 12%। এটা আপনার ক্যালকুলেশনটা একটু করে নেবেন, একটু সময় লাগতে পারে, সমস্যা নাই। সেটা হচ্ছে যে 25,300। 25,300 টাকা কি, যে দ্বিতীয়বার সে 25,300 টাকা পাইছে। তাহলে শুরুতে তার বিনিয়োগ ছিল 25,000 টাকা, আর শেষে সে পাইল 25,300 টাকা। তাহলে লাভ কত টাকা? লাভ হচ্ছে 25,300 মাইনাস 25,000 সমান সমান 300। তাহলে পার্সেন্টেজে কত? পার্সেন্টেজ হচ্ছে 25,000-এর উপরে 300 গুণন 100। এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 1 শূন্য 1 শূন্য কাটা। তাহলে 5 দিয়ে কাটলে 5 6 30, 5 5 25, 1.2%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1.2% তার লাভ হবে। রিটেনের বড় প্রশ্ন সমাধান করার জন্য আপনার ধৈর্য লাগবে এবং এটা ধাপে ধাপে করতে হবে, এমসিকিউর মতো জাদু খুঁজলে হবে না। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। নেক্সট আসি আমরা 7 নম্বর প্রশ্ন। আর অল্প একটা প্রশ্ন আছে, 7 নম্বর প্রশ্ন দেখেন। লাভ ক্ষতির রিটেনের 420 নম্বর পৃষ্ঠার 7 নম্বর প্রশ্ন বলছে, এক ব্যক্তি 1500 টাকার কিছু জিনিস কিনে 3-এর 1 অংশ 4% ক্ষতিতে বিক্রয় করলো। এখন বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি করলে অবশিষ্ট জিনিস বেচে তার মোটের উপর 4% লাভ হবে? তাহলে এখানে প্রথমে সে 4% ক্ষতি করে ফেলছে অলরেডি, এখন পরের গুলোতে লাভ একটু অবশ্যই বেশি করতে হবে, যেহেতু মোটের উপর সে আবার লাভ করবে, তাই না? তাহলে আমরা এইখানে টাকাটাকে 2টা পার্ট বানাই ফেলব। বইয়ে ফর্মাল সমাধান দেওয়া আছে, আমি এখানে আপনাদের একটা ভেঙে ভেঙে বোঝাই দিই। হচ্ছে এটা হচ্ছে 3-এর 1 অংশ, তাহলে এই পাশে হচ্ছে 3-এর 2 অংশ। 1500-এর 3-এর 1 অংশ কত? 1500-এর 3-এর 1 অংশ মানে হচ্ছে 500 টাকা। তাহলে 3-এর 2 অংশ কত? 3-এর 2 অংশ হচ্ছে 1000 টাকা। তার মানে 500 টাকার পণ্য সে অলরেডি বিক্রি করে ফেলছে। খেয়াল করেন, এই 3-এর 1 অংশ বিক্রি করে তার কি হচ্ছে? 4% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে এটা যদি 4% ক্ষতিতে বিক্রি করে, তাহলে এটার বিক্রয় মূল্য কত হবে? 500-এর 4% মানে হচ্ছে 20 টাকা ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য 500 মাইনাস 20 সমান সমান 480 টাকা। তাহলে সে এই 500 টাকার পণ্যে 480 টাকা পাইল। এখন দেখেন তার মোট বিক্রয় মূল্য কত হইতে হবে? মোট বিক্রয় মূল্য, এই যে 1500 টাকার জিনিসটা, এটাকে তার মোটের উপর 1500-এর 104%। কেন 104%? কারণ বলছে কি যে আমরা কত ক্ষতি করলাম এটা দেখার টাইম নাই, মোটের উপর 4% লাভ করতে হবে। মোটের উপর লাভ মানে এই যে বিনিয়োগ হয়েছে তার উপর 4% লাভ, মাঝখানে কত কাহিনী হয় হোক। তাহলে এখানে আসি 100 দিয়ে কাটাকাটি করলে 4×15=60, মানে 60 টাকা বেশি হবে আর কি, 1560 টাকা। এই 1560 টাকা কি? এই 1560 টাকা হচ্ছে তার সর্বমোট এত টাকা পাইতে হবে, এর মধ্যে সে 480 টাকা পেয়ে গেছে। তাহলে আরও পেতে হবে 1560 মাইনাস 480 সমান সমান 1080। এখনও আরও 1080 টাকা তাকে পেতে হবে। তাহলে যেহেতু তার কাছে পণ্য আছে 1000 টাকার আর পেতে হবে 1080 টাকা, তাহলে লাভ করতে হবে সমান সমান 1080 মাইনাস 1000 সমান সমান 80। তাহলে পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ হচ্ছে 1000-এ 80, 100-তে কত? মানে 1000 টাকার জিনিসটাতে 80 টাকা লাভ করলে 100 টাকাতে বা শতকরা লাভ তার কত হবে? 8%। অর্থাৎ দ্বিতীয় এই 3/2 পণ্য বা 1000 টাকার পণ্যটা 8% লাভে বিক্রি করলে এইদিকে তার 4% ক্ষতি হওয়ার পরেও মোটের উপর 4% লাভ হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে দ্বিতীয় অংশটাতে 8% লাভ করতে হবে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই ধরতে পারছেন। আমরা আসি 8 নম্বর প্রশ্ন করব সমাধান। 7 নম্বর কি ক্লিয়ার সবার? যাদের ক্লিয়ার আছে তারা একটু কমেন্ট করেন তো যে 7 নম্বর ক্লিয়ার। ওকে, 8 নম্বর দেখেন, বলছি একটা শার্ট ও একটি প্যান্টের মূল্য একত্রে 525 টাকা।
যদি শার্টের মূল্য 5% এবং প্যান্টের মূল্য 10% বৃদ্ধি পায়, তাহলে ওইগুলো কিনতে 568.75 টাকা লাগে। শার্ট ও প্যান্টের প্রত্যেকটির মূল্য কত? তাহলে এখানে বিষয়টা লজিকটা এভাবে ভাবেন যে 525 টাকার পণ্য একটার বৃদ্ধি পাইছে 5% আর অন্যটার বৃদ্ধি পাইছে 10%। তাহলে এই অঙ্কটাও কিন্তু আমরা দুইভাবে সমীকরণ সাজাইতে পারি, বাট আমরা একটু মাথা খাটাবো এমনভাবে যাতে সমীকরণটার ক্যালকুলেশনটাতে আমাদের যেন সময় বেশি নষ্ট না হয়। ঠিক আছে? আচ্ছা, কিভাবে? এখানে আমি দুইভাবে সমীকরণ সাজাই দিব, আপনারাই বলবেন কোনটা সহজ আর কোনটা কঠিন। ধরেন আছে যে 525 টাকা হচ্ছে টোটাল দাম, এখানে দুইটা পার্টে ভাগ হবে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে 525 মাইনাস এক্স। এখন এইটা 5% বৃদ্ধি আর এটা 10% বৃদ্ধি, তাই না? তাহলে আসি প্রশ্ন মতে। আচ্ছা, আমরা কার নাম কি দিব, এক্স দিব কি? এটা উত্তর কি চাইছে যে শার্ট ও প্যান্টের প্রত্যেকটির মূল্য কত। তাহলে ধরি শার্টের মূল্য হচ্ছে এক্স টাকা আর এটা হচ্ছে প্যান্টের মূল্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে শার্টের মূল্য যদি এক্স টাকা হয় আর প্যান্টের মূল্য যদি 525 মাইনাস এক্স টাকা হয়, প্রশ্ন মতে দেখেন এক্স এর এখানে সমীকরণের ডান পাশে কি আছে? 568.75 টাকা। এটা হচ্ছে দাম বৃদ্ধি পাওয়ার পরে এইগুলা কিনতে মোট 568.75 টাকা লাগবে। তার মানে 568.75 মধ্যে এই 525 টাকাও আছে, আবার যত টাকা বৃদ্ধি পাইছে তত টাকাটাও আছে। এখন আমরা যদি এই টাকাটাকে টার্গেট করি, তাহলে আমাদের সমীকরণটা এইরকম হবে, এক্স এর 105% প্লাস 525 মাইনাস এক্স এর 110%। যেহেতু এইটা 5% বাড়ছে আর এইটার দাম 10% বাড়ছে। এখন দেখেন এই ক্যালকুলেশনটা করতে গেলে জটিলতাটা কি? এইখানে যখন আপনি 105% নিয়ে কাটাকাটি করবেন, তখন কিন্তু সমীকরণগুলোর ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। বাট লজিক কিন্তু ঠিক আছে, প্রশ্ন মতো লাইনও ঠিক আছে, সব কিছু ক্লিয়ার। আর এইটার বিকল্প সমাধান একটা দেখেন, যেটা আরো সহজ। সেটা হচ্ছে আমি যদি এক্স এর 10% নেই, সরি 5% নেই, তাহলে যতটুকু বৃদ্ধি পাইছে শার্টে সেটা বাই হলো, প্লাস আমি যদি 525 মাইনাস এক্স এর 10% নেই, তাহলে এটা প্যান্টে কতটুকু বৃদ্ধি পাইছে সেটা বাই হবে। তাহলে শার্টে বৃদ্ধি আর প্যান্টে বৃদ্ধি, এই দুই বৃদ্ধি যদি আমি যোগ করি, তাহলে ইকুয়াল টু হবে মোট বৃদ্ধি। এখন দেখেন এই টাকাটা তো সম্পূর্ণটা বৃদ্ধি পায় নাই, বৃদ্ধি পাইছে কত টাকা? এই টাকাটা নতুন দাম আর এই টাকাটা বৃদ্ধির আগের দাম। তাহলে এই দুই টাকার ডিফারেন্স কত? এই ডিফারেন্সটা আমরা এখানে দিতে পারি 568.75 মাইনাস 525। তার মানে বিয়োগ করলে যেটা হবে, ধরেন আছে এখানে হচ্ছে 43.75। এই 43.75 টাকা এই সমীকরণের ডান পাশে লিখবো। তাহলে কি বাইর হবে? বৃদ্ধি প্লাস বৃদ্ধি, শার্টে বৃদ্ধি প্যান্টে বৃদ্ধি, যোগ করলে মোট বৃদ্ধি। 525 টাকার জিনিসটা 568.75 টাকা হলে 43.75 টাকা বৃদ্ধি পায়। তাই সবগুলো ডিজিট অনেক ছোট ছোট হয়ে গেছে না? এখন কিন্তু প্রশ্ন মতে লাইনটা সহজ হয়ে গেছে এবং অ্যান্সার বা ক্যালকুলেশনগুলো খুব দ্রুত হবে। এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ, কারণ কি আপনারা অনেকেই দেখবেন যে কিছু কিছু সমাধান সবারই আসে, বাট কারো অনেক বেশি সময় লাগে, কারো অল্প সময়ের মধ্যে হয়। তো এই 8 নম্বর প্রশ্নের এই সমাধানের স্টাইলটা এবং সমাধানের যে ভেরিয়েশন দুইটা, এই পয়েন্ট দুটা কি ক্লিয়ার কিনা আমাদেরকে একটু জানান। ঠিক আছে? ওকে, এখানে অ্যান্সার হচ্ছে শার্টের মূল্য 175 টাকা আর প্যান্টের মূল্য 350 টাকা। এটার বাকি সমাধানটা আপনারা করে নেবেন। ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার। 8 নম্বর যদি ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে 9 নম্বর প্রশ্নটা একটু দেখেন। এই 9 নম্বর প্রশ্নটা আপনারা হুবহু একই রকম নিজে থেকে চেষ্টা করবেন। 9 নম্বর হচ্ছে যে একটা ঘড়ি ও চেইনের মূল্য 850 টাকা একত্রে, যদি ঘড়ির মূল্য 12%, চেইনের মূল্য 5% বৃদ্ধি পায়, তবে বর্ধিত মূল্য 934.50 টাকা হয়। ঘড়ি ও চেইনের মূল্য পৃথকভাবে কত? এটা আপনারা নিজে থেকে চেষ্টা করবেন। ওকে, আমরা এখন খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক করব। 10 নম্বর প্রশ্নটা দেখেন। 10 নম্বর প্রশ্ন বলতেছে যে এক ব্যক্তি একটি দ্রব্য 4000 টাকায় বিক্রয় করায় তার কিছু ক্ষতি হলো। যদি সে ওই দ্রব্য 5000 টাকায় বিক্রয় করত, তাহলে তার যত টাকা ক্ষতি হয়েছিল তার 66 সমস্ত 3/2% লাভ হতো।
দ্রব্যটির ক্রয় মূল্য কত। এখানে যে জিনিসটা দেখবেন সেখানে হচ্ছে কি যে সমীকরণের লজিকটা ধরতে পারা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের লেজ লাগা প্রশ্ন বা মানে হচ্ছে একটু জটিল মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু জটিল না। কখন জটিল মনে হবে আর কখন জটিল মনে হবে না, যখন আপনি প্রশ্নটা পড়বেন মনে হবে কিভাবে সাজাবো, কিন্তু টার্নিং পয়েন্টটা আপনাকে ধরতে হবে। টার্নিং পয়েন্টটা কি, এক ব্যক্তি একটি দ্রব্য 4,000 টাকায় বিক্রি করে, তার কিছু ক্ষতি হলো। এই যে কিছু বলছে না, কিছু শব্দটা এখানে টার্নিং পয়েন্ট, যে কিছু মানে হচ্ছে একটা এক্স। যদি সে 5,000 টাকায় বিক্রি করতো তাহলে তার যত টাকা ক্ষতি হয়েছিল, এই যত মানে কি, এই যত মানে হচ্ছে যে ওই যে কিছু ইকুয়াল টু যত, এই কথাগুলো ভাষাটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন 10 নম্বর সমাধান করতেছি এবং এখানে আমি 2 ভাবে সমাধান করে দিব এবং 2টা সমাধানই খুবই খুবই ইম্পর্টেন্ট। তার আগে এই ভাষাটা আগে বুঝে নেন যে কিছু ইকুয়াল টু যত। আচ্ছা, তাহলে আমরা ওই কিছুকে এক্স ধরি প্রথমে ক্ষতি সমান সমান এক্স টাকা। তাহলে ক্ষতি যখন এক্স ধরলাম তখন প্রশ্ন মতে লাইনটা কি হইতে পারে। সবসময় একটা ছোট জিনিস মনে রাখবেন, লাভ ক্ষতির প্রশ্নগুলোতে সমীকরণ সাজানোর ক্ষেত্রে ক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য, অর্থাৎ দুই পাশে একটা যদি পণ্য হয়, একবার আপনি লাভে বিক্রি করলেন, একবার লসে বিক্রি করলেন, সমস্যা নাই, দাম কম বেশি পাইলেন, কিন্তু দুই ক্ষেত্রে তো ক্রয় মূল্য সেম ছিল, কারণ পণ্যটা তো একটাই। তাহলে আমরা এইখানে দুই পাশে এক্স এর ভিত্তিতে ক্রয় মূল্য নিয়ে আসবো কিভাবে। তাহলে অতএব পরে লাভ সমান সমান এক্স এর 66 সমস্ত 3/2%। এই 66 সমস্ত 3/2% মানে কি দেখেন, যে মনে আছে কি আপনাদের ফ্র্যাকশনাল পার্সেন্টেজের যে রিলেশন দিয়েছিলাম, 33.33% মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ, আর এইটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ। তারপরে আপনাদের একটু বিস্তারিত দেখাই দিই। 66 আর 3 গুণ করলে 198 হয়, 198 আর 2 গুণ করলে যোগ করলে 200, 200/3 গুণন 1/100, এই কাটাকাটি করলে 2/3, 2/3 যদি এক্স এর সাথে গুণ করে দেয় তাহলে 2x/3। তার মানে প্রথমে যদি x টাকা তার ক্ষতি হয়ে যায় তাহলে দ্বিতীয় অংশে তার লাভ হবে 2x + 3 টাকা। এখন প্রশ্ন মতে লাইনটা হবে এক পাশে হচ্ছে 4,000 এর সাপেক্ষে আর এক পাশে হচ্ছে 5,000 এর সাপেক্ষে। এখন দেখেন 4,000 টাকায় বিক্রি করে তার x টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে সে 4,000 টাকা থেকে বেশি টাকা দিয়ে কিনছিল, কত টাকা বেশি দিয়ে কিনছিল, x টাকায়, তাহলে 4,000 + x। আর যখন সে এত টাকা লাভ করছিল কখন, যখন সে 5,000 টাকায় বিক্রি করতেছিল তখন সে 2x/3 এত টাকা তার লাভ হচ্ছিল। এই লাভটা যদি আমি লাভে বিক্রয় মূল্যটা থেকে বাদ দিয়ে দেই তাহলে আমার ক্রয় মূল্য বের হবে। তাহলে এই কস্ট প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইস, এইটাকেই আমরা বলবো প্রশ্ন মতে সমীকরণ সাজানো। প্রশ্ন দেখলে সমীকরণের ক্লু খুঁজে পাওয়া, এইগুলা কিন্তু একটা স্কিল, একদিন দুই দিনে আসবে না। অনেক প্রশ্ন যখন সমাধান করবেন তখন আপনি অঙ্ক দেখলেই ধরতে পারবেন। এই যে দেখেন না, অনেকে প্রিলিতে পাস করে রিটেনে আটকে যায়, এর কারণ কি? এর একটা বড় কারণ হচ্ছে অঙ্ক ধরে সমীকরণে সাজাইতে না পারা। তো আমি কিন্তু আপনাদের হয়তো অনেকে প্রিলির প্রিপারেশন নিতেছেন, অনেকে অনেক জুনিয়র আছেন, কিন্তু আমি সামনের ভয়াবহ বা জটিল বা যে মানে টার্নিং পয়েন্ট রিটেনের জন্য সমীকরণ সাজানো, এই বিষয়গুলো কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেই এবং আমি কিন্তু সবসময় লজিকটা ধরানোর চেষ্টা করি। এখানে কিন্তু আমি এটা সমাধান প্রশ্ন মতে লিখে দিয়ে সমাধান করে দিয়ে অ্যান্সার বাড়ি করে দিলাম, হয়ে যাইতো, বাট তাতে কিন্তু আপনার উপকারটা বেশি হইতো না, কারণ এই সমাধান তো বইয়েও আছে। তাহলে এই যে সমাধানের প্রশ্ন মতে লাইনকে সাজানোর জন্য কিভাবে কাকে ধরে কিভাবে সাজাইতে হবে এবং লজিকটা কি, এই যে বেশি বেশি কথাগুলো বলতেছি এগুলো আপনাদের কাজে লাগবে যদি আপনারা গুরুত্ব সহকারে নেন। তাহলে এখানে আমরা কি করলাম, দুই পাশে আমরা প্রশ্ন মতে লাইনের দুই পাশে ক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে ওইটা এক্সটা এই পাশে নিয়ে আসি। এখন বাকি সমাধানটা তো ফ্যাক্টর না, এটা তো আপনারা 5,000 থেকে 4,000 চলে গেলে 1,000 হবে ওই পাশে। তাহলে এখানে 3x আর 2x 5x ইকুয়াল টু 3,000 আর এক্স এর মান হচ্ছে 600। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 600 টাকা ক্ষতি, কিন্তু অ্যান্সার কি চাইছে, অ্যান্সার চাইছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে ক্রয় মূল্য হবে, যেহেতু 4,000 টাকায় বিক্রি করে x টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি যদি না হইতো তাহলে হয়তো 4,000 + 600 সমান সমান 4,600 টাকা। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 4,600 টাকা। হ্যাঁ, +x এক্সামে ভুল করে মাইনাস দিয়ে ফেলি, এটা তো ভুল কেন করবেন, আপনার তো হচ্ছে লজিক ক্লিয়ার থাকতে হবে। আপনি ধরেন এখানে লস হয়েছে, 4,000 টাকার কথা যখন বলছে তখন বলছে লস হয়েছে,
আপনি কি করবেন জানেন, অনেকে ভুল করে এখানে 4000 মাইনাস এক্স দিবেন। 4000 মাইনাস এক্স দিলে কি হচ্ছে বিষয়টা একটা প্র্যাকটিক্যালি ভাবেন তো, যে আপনার 4000 টাকায় বিক্রি করার কারণে অলরেডি লস হয়ে গেছে। হ্যাঁ, ওই লস হওয়ার টাকাটা থেকে আপনি আবার লসটা বাদ দিলে তো ডাবল লস হয়ে গেল, ক্রয় মূল্য তো আর আসলো না। 4000 টাকায় বিক্রি করায় যত টাকায় লস হবে ক্রয় মূল্যটা তো তত টাকা বেশি ছিল, বেশি। তাহলে আমরা যেহেতু এটা ক্রয় মূল্য সমান করতেছি, তাহলে অবশ্যই 4000 টাকা বিক্রি করার যে টাকাটা ক্ষতি হয়েছে ওই ক্ষতিটা না হলে দামটা বেশি হইতো, আর দামটা যেটা বেশি হইতো সেটা হয়তো ক্রয় মূল্য, এই জন্য যোগ করতে হবে। এখন মুখস্থ একটা টেন্ডেন্সি অনেকের মাথায় আছে, ক্ষতি হলে বিয়োগ হয়, এই আইডিয়া বাদ দিতে হবে, কারণ ভাষাগত পরিবর্তনের কারণে ক্ষতি বলার পরে যোগ হয়। কীরকম একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আছে যে সাপোজ এটা 50 টাকা একটা কলম আমি কিনে আনছি, এখন এইটা আমি বিক্রি করে 40 টাকা বিক্রি করলাম, তাহলে আমার কী হলো? আচ্ছা এত 50 টাকা, ছোটো উদাহরণ দিই, সেটা হচ্ছে যে 5 টাকায় ধরুন আছে একটা কলম 5 টাকায় কিনে 6 টাকা বিক্রি করলে 1 টাকা লাভ, 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করলে 1 টাকা ক্ষতি। তাহলে 5 টাকা থেকে লাভ হলে যোগ হচ্ছে, ক্ষতি হলে বিয়োগ হচ্ছে, তাই না? কনসেপচুয়াল বিষয় কিন্তু, শুনুন মনোযোগ দিয়ে, কারণ এইটার সাথে সমীকরণের লজিকটা খুবই ইম্পর্টেন্ট, মানে মাথা খেলবে। এখন আমি যদি বলি যে 4 টাকায় বিক্রি করায় আমার 1 টাকা ক্ষতি হয়ে গেল, এখনও কি আপনি 4 টাকা থেকে 1 টাকা বাদ দিয়ে দিবেন? অনেকেই দিবেন। যারা এইখানে ভুল করবেন তারা কিন্তু এখানেও ভুল করবেন। 4 টাকায় 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করলে 1 টাকা ক্ষতি, এটা খুব সহজে বুঝতেছেন। কিন্তু যখন আমি বলতেছি যে 4 টাকায় বিক্রি করায় 1 টাকা ক্ষতি হলো, তখনও যদি কেউ 4 টাকা থেকে আবার 1 টাকা বাদ দেন, তারা তো আপনি প্র্যাকটিক্যালের সাথে কোনো মিলাচ্ছেন না, আপনার তো লজিক ক্লিয়ার না। 4 টাকায় বিক্রি করায় 1 টাকা ক্ষতি হলো, তার মানে আমি কিনছিলাম আরও বেশি দামে, আরও বেশি দামটা হচ্ছে আমার 4 টাকার 1 টাকা মিলে 5 টাকা। এই ছোটো বিষয়গুলো না হলে হবে কি, এই প্লাস মাইনাসের ভুলের কথা একজন যিনি বললেন, এরকম অনেকেরই ভুল হয়। পরীক্ষা দিয়ে আসে, তারপরে বাসায় আসে, যখন অ্যান্সার মেলে না তখন খুঁজে বার করে কোথায়, আরে যোগ চিহ্নটা বিয়োগ চিহ্ন ভুল হইতে গেছে, আফসোস করা লাগবে না, ঠিক আছে? ওকে, তাহলে এটা একটা সমীকরণ গেল। সমীকরণটা আবার কি বলবো, যে ক্ষতিতে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য। লাভে বিক্রয় মূল্য মানে এইখানে লাভ প্লাস ক্রয় মূল্য আছে, তাহলে এখান থেকে যদি আমি লাভটা বাদ দিয়ে দিই তাহলে ক্রয় মূল্য পাবো। আর এইখানে হচ্ছে কি, এইখানে হচ্ছে যে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি অলরেডি আছে, তাহলে এই ক্ষতিটা যদি আমি যোগ করি তাহলে ক্ষতি বাদ দিলে ক্রয় মূল্য চলে আসবে। অর্থাৎ দুই পাশে আমার টার্গেট হচ্ছে ক্রয় মূল্য সমান করা। এখন আসি বিকল্প সমাধান। এই অঙ্কটাকে আর কিভাবে বিকল্প আকারে, মানে আর বিকল্প কিভাবে সমাধান করা যায়, সেই সমাধান করা যায়। এখানে বাইর করতে বলছে কি ক্রয় মূল্য, তাই না? তাহলে আমরা ধরি ক্রয় মূল্য সমান সমান এক্স, ক্রয় মূল্যটাকে ধরলাম। তাহলে এখানে কিন্তু লেখা যায় যে ক্ষতি কত টাকা আর লাভ কত টাকা, এটা আলাদা করে বাইর করা যায়। ধরেন আছে 4000 টাকা বিক্রি করছে যখন, তখন ক্রয় মূল্য এক্স বড় আর 4000 টাকাটা ছোট, তাহলে এইটা হচ্ছে তার ক্ষতি। আর লাভের বেলা কি হচ্ছে, লাভের বেলা হচ্ছে এক্স কি, এক্স হচ্ছে ছোট, 5000 হচ্ছে বড়, 5000 মাইনাস এক্স, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন প্রশ্ন মতে এইটা কিন্তু এইভাবে আলাদা করে লেখার দরকার নাই, ডাইরেক্ট লেখা যাবে। এখন এখানে অনেকে বলতে পারেন আগে এক্স এখানে কেন সামনে হলো আর এখানে কেন পিছনে হলো। তারা একটু প্র্যাকটিক্যালি ভাবেন যে এক্স তো ক্রয় মূল্য বড় না ক্ষতিতে বিক্রয় মূল্য বড়। এটা যেহেতু ক্ষতি হয়েছে তার মানে বেশি দামে কিনছিলাম, তাহলে এক্স বড়। কিন্তু যখন লাভ হয়েছিল তখন এইটা বিক্রয় মূল্যটা বড় আর ক্রয় মূল্যটা ছোট। তাহলে প্রশ্ন মতে এই যে যেটা ক্ষতি হচ্ছে এইটা হচ্ছে ওই কিছু এর অ্যান্সার, এটা হচ্ছে কিছু ক্ষতি, এই কিছু এর 66 সমস্ত 3/2% ইকুয়াল টু লাভ। লাভ কত? লাভ হচ্ছে 5000 মাইনাস এক্স। তাহলে এইভাবে সমীকরণটা সাজানো যাবে। এবার এক্স এর মান ডাইরেক্ট ক্যালকুলেশন করবেন, এটা মানে পার্সেন্টেজ মানে তো হচ্ছে সরাসরি গুণ হচ্ছে 2/3, এটা ক্যালকুলেশন করে নেবেন, এক্স এর মানটা সরাসরি চলে আসবে 4600। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4600। দেখেন দুইভাবে সমাধান দিলাম, দুইটা সমীকরণে অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। বইয়ের মধ্যেও সুন্দরভাবে দেওয়া আছে এবং শুদ্ধি পরীক্ষা করা আছে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? ক্লিয়ার কিনা বলেন? 100% ক্লিয়ার হতে হবে। এবং এখানে শুধু আমরা এই দুইটা অঙ্ক করলাম বা একটা অঙ্ক দুইভাবে করলাম মানে তো শুধু একটা অঙ্ক না, অনেকগুলো কনসেপচুয়াল কথা চলে আসছে। 12 নম্বর প্রশ্ন দেখেন,
12 নম্বর প্রশ্ন বলছে যে 10 টাকায় 10টি ও 8টি দরে সমান সংখ্যক আম খরিদ করে 10 টাকায় 9টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন এরকম অঙ্ক কিন্তু আমরা এমসিকিউতেই শিখছিলাম যে দুইটা ভিন্ন ভিন্ন দামে কিনে একটা মাঝামাঝি দামে বিক্রি করলে সবসময় ক্ষতি হয়। কারণ এখানে যেহেতু রিটেনের কথা বলছে এই জন্য আমরা একটু রিটেন আকারে শিখব। ঠিক আছে, রিটেনের ক্লাস করার জন্য কিন্তু স্টেমিনা দরকার হয়, মানে অনেকে এগুলোকে অপ্রয়োজনীয় মনে করে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে যতগুলো কথা বললাম এই লজিকটা ক্লিয়ার থাকলে কিন্তু আপনি এগুলা এমসিকিউতে কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে, ওকে, তাহলে 12 নম্বরে আসি। তাহলে 10 টাকায় 10টি আর 8টি দরে, তাই না? তাহলে 10টি 10 টাকা যখন, তখন একটি 1 টাকা, 10 দিয়ে ভাগ। আবার আসি 8টি 10 টাকা যখন, তখন একটি সমান সমান 10/8, কাটাকাটি করলে হচ্ছে 5/4। তাহলে এখান থেকে আমরা একটা নিলাম, এখান থেকে একটা নিলাম। এই কথাগুলো প্রিলির ক্লাসেই সুন্দর করে বলছিলাম, সর্বশেষ ক্লাসের আগের ক্লাসে 4 নম্বর ক্লাসটাতে। তাহলে 1 + 1 দুইটির ক্রয় মূল্য কত? এই 1 টাকা প্লাস এই 5/4, তাহলে 4 5 9/4 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। আবার প্রশ্ন বলছে না 10 টাকায় 9টি বিক্রি করে, তাহলে 9টির বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য হবে 10/9। 10/9 টাকা হচ্ছে একটার বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে দুইটার বিক্রয় মূল্য। তাহলে তো হইল না, এখানে দুইটির বিক্রয় মূল্য নিয়ে আসতে হবে। দুইটির যেহেতু ক্রয় মূল্য পাইছি, তাহলে দুইটির বিক্রয় মূল্য হবে 10/9 গুণন 2 সমান 20/9। এটা হচ্ছে দুইটার বিক্রয় মূল্য। তাহলে এই দুইটা হচ্ছে, এটা হচ্ছে দুইটার ক্রয় মূল্য, আর এটা হচ্ছে দুইটার বিক্রয় মূল্য। এখন আমরা কি করব? এখন আমরা দেখব লাভ না ক্ষতি। এখন দেখেন এই ফ্র্যাকশন দুইটা কিন্তু 9 9 81 আর 4 20 80। এখানে কিন্তু ক্রয় মূল্যটা বড় আর বিক্রয় মূল্যটা ছোট, তার মানে এখানে ক্ষতি হবে। আর আমি কিন্তু শুরুতে এই বলছিলাম যে দুইটা ভিন্ন ভিন্ন দামে কিনে মাঝামাঝি দামে বিক্রি করলে সব সময় ক্ষতি হয়। তাহলে এখানে আমরা আসি যে এখানে ক্ষতি হচ্ছে মানে হচ্ছে 9/4 বড় আর 20/9 ছোট। 9 আর 4 লসাগু হচ্ছে 36, 4 লং 36, 81 - 80 সমান 1/36। তাহলে আসি ক্ষতির হার সমান এই এত টাকায় ক্ষতি হয়েছে, তাই না? তাহলে 9/4 টাকায় ক্ষতি হয়েছে 1/36 টাকা গুণন 100। তাহলে কাটাকাটি করলে এখানে হচ্ছে 4 লং 36, 4 25 100, 25/4 গুণন উপরে 4/9। আচ্ছা এই কাটাকাটি এগুলো বাকিটা করে নেবেন। 36-এর উপরে হচ্ছে 1, তাই না? তাহলে 4 লং 36, 4 25 100, 25/9 গুণন উপরে 4/9। তাহলে 4 25 100, 100/81, 100/81কে মিশ্র ভগ্নাংশ বানালে 81কে 81, 81-র উপরে হচ্ছে 19। এক সমস্ত 81 ভাগের 19 ভাগ হচ্ছে পার্সেন্টেজ। এটা হচ্ছে অ্যান্সার। এটা কি? এটা হচ্ছে ক্ষতি হয়। তাহলে ক্ষতির হার হচ্ছে 1 সমস্ত 81 ভাগের 19 ভাগ। এই প্রশ্নের অ্যান্সার। ওকে, লাস্ট ওয়ান আজকের ক্লাসের অঙ্ক 13 নম্বর। অনেক ধৈর্য ধরে রিটেনে ক্লাস করতেছেন। রিটেনে ক্লাস করার জন্য আসলে অনেক ধৈর্য দরকার হয়। যারা করতেছেন তাদের জন্য শুভকামনা। শর্ট ওয়ে থাকলে দেখাবো। শর্ট ওয়ে হচ্ছে এরকম, দেখেন এটা তো শর্ট ওয়ে দেখাইছি। তো ধরেন আছে যেটা মোট দাম কত দেওয়া আছে 10 টাকা, এটা হচ্ছে সবসময় 100 আর ওই মাঝামাঝি দামটার স্কোয়ার। তার মানে কি 100/81 সমান 1 সমস্ত 81-র উপরে 19%। এইটা হচ্ছে শর্টকাট, এবং এই শর্টকাটটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি 5 নম্বর লাভ ক্ষতির 4 নম্বর ক্লাসে, সংখ্যা জাতীয় প্রশ্ন। ঠিক আছে, এটা তো 5 সেকেন্ডে সমাধান করা যাবে, কিন্তু লিখিততে আসছে এই জন্য লিখিত আকারে সমাধান দিতেছে, যেহেতু আজকে লিখিত ক্লাস নিচ্ছি। তাহলে আসি 13 নম্বর প্রশ্নটা দেখেন। 13 নম্বর প্রশ্ন বলছে যে একজন কলা ব্যবসায়ী 10 টাকায় 4টি এবং 15 টাকায় 6টি দরে কলা কিনে। এখানে কিন্তু টাকা ভিন্ন ভিন্ন হলো, তাহলে কিন্তু হিসাব মিলবে না, আগের মতো শর্টকাটে হবে না। প্রতিটি 3 টাকা দরে বিক্রি করলো, ইহাতে তার 200 টাকা লাভ হলো। তাহলে সে কতগুলো কলা কিনছিল? তাহলে আমরা
কেনার সময় যে দুইটা ভিন্ন ভিন্ন আইটেমের কলা কিনছে না, ওইখান থেকে একটা একটা করে নিব। কেন একটা একটা করে নিব? এর কারণ হচ্ছে যে সমান সংখ্যক বলছে, সমান সংখ্যক বলার কারণে আমরা একটা একটা করে নিব। তাহলে আসি, একজন কলা ব্যবসায়ী 10 টাকা 4টি এবং 15 টাকায় 6টি দরে করে কলা কিনে প্রতিটি 10 টাকা 4টি না, তাহলে 4টি সমান সমান 10 টাকা হলে একটার দাম হচ্ছে 2.5 টাকা। আবার 6টির দাম যদি 15 টাকা হয়, একটির দাম হচ্ছে 2.5 টাকা। তাহলে এই 1 + 1 সমান সমান 2টির ক্রয় হচ্ছে 2.5 + 2.5 সমান সমান 5 টাকা। এখন বিক্রি করার সময় কি হয়েছে? বিক্রির সময় হচ্ছে যে প্রতিটি 3 টাকা দরে বিক্রি করলাম। তাহলে একটি সমান সমান 3 টাকা হলে 2টি সমান সমান 6 টাকা। তাহলে 2টার ক্রয় মূল্য দেখেন, 2টার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা আর 2টির বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। তাহলে লাভ 6 - 5 সমান সমান 1 টাকা। 1 টাকা লাভ হলে ক্রয় করে 2টি, আর 200 টাকা লাভ হলে ক্রয় করে সমান সমান 2 × 200 সমান সমান 400টি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 400টি। আর স্টাইলটা তো আমরা আগেই দেখলাম যে 2 জায়গা থেকে একটা একটা করে নিয়ে 2টা ধরে হিসাব করতে হবে। ঠিক আছে, ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ। আগামীতে আমরা সুদ কষার ক্লাস শুরু করব এবং লাভ ক্ষতির পরীক্ষা নিব আগামী বৃহস্পতি অথবা শুক্রবারে। ঠিক আছে, আপনারা যে কোনো আপডেট গ্রুপের মধ্যে পাবেন, গ্রুপে ঢুকে লেটেস্ট পোস্টগুলো দেখবেন। অনেক সময় লেটেস্ট পোস্টগুলো পাওয়া যায় না, পুরাতন পোস্টগুলো সামনে দেখায়। অনেকে নোটিফিকেশনের জন্য অপেক্ষা করেন। আসলে নোটিফিকেশন পৌঁছায় দেওয়া না দেওয়ার কাজ হচ্ছে ফেসবুকের। আমরা তো নোটিফিকেশন পৌঁছায় দিতে পারি না। এত হাজার হাজার জনের ইনবক্সে কি আমরা ক্লাসের লিঙ্ক দিয়ে দিব? সূর্য যখন উঠবে তখন নিজে থেকে সূর্য জানলা খুলে দেখতে হবে। আপনার জানলা ভেদ করে সূর্য ঢুকবে না। তো বিষয়টা হচ্ছে যে নোটিফিকেশন কারো ইনবক্সে গেল বা নোটিফিকেশনে গেল কিনা এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসের টাইমে ঢুকে আপনারা গ্রুপে একটু রিফ্রেশ দিয়ে দেখবেন। ঠিক আছে, লাভ ক্ষতির 141 নম্বর অঙ্কটা লিখিত করে দেন। এই 141 নম্বর অঙ্ক গত ক্লাসেও কে যেন বলছিল, আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করেন না। 141 নম্বর অঙ্কটা গত ক্লাসে সুন্দরভাবে বোঝাই দিয়েছিলাম, দেখেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। আর আগামী 2টা ক্লাস বন্ধ থাকলো পূজা উপলক্ষে। অনেকেই বলছেন পূজার ব্যাপারে, এখানে তো আমরা দ্বিমত পোষণ করতেই পারি না কোনোভাবেই। তো এই জন্য আমরা আগামী শুক্রবারের দিকে পরীক্ষা নিয়ে শনিবারে সুদ কষা ক্লাস শুরু করব। আর এই গ্যাপগুলো আমরা চেষ্টা করব 2-1টা করে এক্সট্রা ক্লাস নিয়ে পোষায় দেওয়ার। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।